আজকের লেকচারে আমরা অ্যাকচুয়ালি পিরিয়ডিক মোশনের মধ্যে বিভিন্ন জিনিসপত্র হতে পারে। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন সেখানে যাব, বাট সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাওয়ার আগে কিছু জিনিসপত্র আমরা একটু জেনে নিই। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম পিরিয়ডিক মোশন। এখন পিরিয়ডিক মোশনের মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে অসিলেটরি মোশন। সো পিরিয়ডিক মোশন থেকে আসে অসিলেশন। সো হোয়াট ইজ অসিলেশন? পিরিয়ডিক মোশনে কি ছিল ঘটনাটা? পিরিয়ডিক মোশনের ঘটনাটা ছিল তিনটা কন্ডিশন মেইনটেইন হতে হইতো। কি তিনটা কন্ডিশন? পার্টিকুলার পয়েন্টকে পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে সেম ডিরেকশন থেকে যদি ক্রস করে তাহলে সেটা ছিল পিরিয়ডিক মোশন। তাহলে আমি একবার কন্ডিশনগুলো লিখি। পার্টিকুলার পয়েন্ট, particular time interval, and same direction. So এটা ছিল আমাদের পিরিয়ডিক মোশনের জন্য কন্ডিশন। এখন যদি একটা পিরিয়ডিক মোশন লাইক দ্যাট হয় যে ফার্স্ট হাফ অফ ইটস টাইম পিরিয়ড সে এক ডিরেকশনে যাচ্ছে, অ্যানাদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড অপোজিট ডিরেকশনে যাচ্ছে। লাইক হচ্ছে একটা স্প্রিং মাস সিস্টেম। আপনি যদি একটা স্প্রিং এর তলায় একটা মাস সাসপেন্ড করে দেন, তাহলে এই যে মাসটাকে আপনি যদি নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেন, সেকে আপ এন্ড ডাউন ওঠানামা করতে থাকবে, তাহলে হাফ অফ দ্য টাইম পিরিয়ড সে একটা ডিরেকশনে যাবে, অ্যানাদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড সে অপোজিট ডিরেকশনে যাবে। এই যে জিনিসটাকে এইভাবে যদি চিন্তা করি, একদম নিচে টেনে ছেড়ে দিলাম, সে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় আসবে, তারপর আবার কি একটু স্কুইজ বা সংকুচিত হয়ে উপরে উঠবে। তাহলে হাফ অফ দ্য টাইম পিরিয়ড সে একটা ডিরেকশনে গেল, বাকি হাফ অফ দ্য টাইম পিরিয়ড সে কি এক্স্যাক্ট অপোজিট ডিরেকশনে আসতেছে। তাহলে যদি এরকম হয় যে হাফ অফ দ্য টাইম পিরিয়ড ইন ওয়ান ডিরেকশন এন্ড অ্যানাদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড ইন অপোজিট ডিরেকশনে কোন একটা পার্টিকেল যায়, তাহলে সেই মোশনটাকে আমরা কি বলবো? অসিলেশন বা অসিলেটরি মোশন বলবো। That means all oscillatory motions are periodic motion, but not all periodic motion are oscillatory motion. So আমি এখানে তাহলে আগে oscillation-এর ডেফিনিশনটা দিয়ে দিচ্ছি। What is oscillation? Oscillation if any particle in periodic motion goes in one direction in half of its time period and goes in opposite direction in another half of time period, then its motion is called oscillatory motion. So আমরা তাহলে oscillatory motion আর oscillation কাকে বলে সেটা ডেফিনিশন পেয়ে গেছি। half of the time period in one direction যাবে, another half of the time period in exact opposite direction যাবে। তাহলে আমরা এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে every oscillation is a periodic motion. Every oscillation is a periodic motion, but every periodic motion is not oscillation. সব oscillation ম্যান্ডেটরি, এটা পিরিয়ডিক মোশন হতেই হবে, কারণ দেখেন oscillationের ডেফিনিশনে প্রথমে কি বলা হয়েছে? any particle in periodic motion. সো যদি পিরিয়ডিক মোশনে থাকে তাহলে সেটা oscillation হবে, হতে পারে ডিপেন্ডিং অন দা কন্ডিশন। কিন্তু oscillation যদি হয় সেটা পিরিয়ডিক মোশন হচ্ছে, বাট পিরিয়ডিক মোশন হলে কি oscillation হবে?
লাইক আমরা যদি ঘড়ির কাঁটার গতিটা চিন্তা করি, ও তো পুরো 60 সেকেন্ডে একবার ঘুরে আসে সেকেন্ডের কাঁটা। ওকে হাফ অফ দ্য টাইম পিরিয়ড একদিকে যাচ্ছে, আদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড আরেকদিকে যাচ্ছে। তাহলে যে ঘড়ির কাঁটার যে মোশনটা, এটা কোনোভাবেই অসিলেশন হচ্ছে না, বাট দ্যাট ইজ পিরিয়ডিক মোশন। বা আর্থ রোটেটিং অ্যারাউন্ড দ্য সান, এটা একটা পিরিয়ডিক মোশন, বাট এটাকে হাফ অফ দ্য টাইম পিরিয়ড একদিকে, আদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড আরেকদিকে যাচ্ছে না। তাহলে এটা পিরিয়ডিক মোশন হলো, সেটা অসিলেশন না। এরপর আসেন, যেমন হচ্ছে সুইং বা দোলনা। একটা সুইং বা দোলনা যদি আপনি দুলাতে থাকেন, তাহলে এই সুইং বা দোলনাটা অ্যাকচুয়ালি এটা পিরিয়ডিক মোশন। আবার যেহেতু হাফ অফ দ্য টাইম পিরিয়ড একদিকে যাচ্ছে, আদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড অপোজিট ডিরেকশনে যাচ্ছে, ওটাও তাহলে কি হচ্ছে, ওটা অসিলেশন হয়ে যাচ্ছে। সো আমি স্প্রিং মাস সিস্টেম এখানে দেখালাম। তাহলে অসিলেশনের एग्जांपल কি হতে পারে, সুইং, পেন্ডুলাম, স্প্রিং মাস সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের অসিলেটরি মোশন। যাচ্ছে চলে যাচ্ছে। ক্লিয়ার কি না? তাহলে এইটা আমরা একটা জিনিস বুঝি, অসিলেশন ইটসেলফ ইজ এ পিরিয়ডিক মোশন। অসিলেশন হওয়ার জন্য আগে থেকে কি হতে হচ্ছে, পিরিয়ডিক মোশন হতে হচ্ছে। তাহলে পিরিয়ডিক মোশনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনকে অসিলেশনে ব্যবহার করা যাবে কিনা? পিরিয়ডিক মোশনের যে ইকুয়েশন, সেই সেম ইকুয়েশন আমরা কোথায় ব্যবহার করতে পারবো, অসিলেশনে। সো যখনই আমরা অসিলেটরি মোশন বলবো, তখনই সেখানে আমরা পিরিয়ডিক মোশনের যে ইকুয়েশনটা আছে x = a sin ωt, সেটা আমরা কি করতে পারবো, পার্টিকুলারলি ইউজ করতে পারবো। কনফিউশন আছে কোনো? ওকে, এখন আসবো আমরা সিম্পল হারমোনিক অসিলেশনে, SHM, যেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি পড়ব, সিম্পল হারমোনিক মোশন। So what is a simple harmonic motion and how it works actually, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। So simple harmonic motion or simple harmonic oscillation এর কথা যখন আমরা বলছি, so একটা simple harmonic motionটা আসলে কিভাবে ক্রিয়েটেড হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যে স্প্রিং মাস সিস্টেমটা আছে, এই স্প্রিং মাস সিস্টেমের যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটার গতিপথ বা যে পাথে সে ট্রাভেল করতেছে অথবা ট্র্যাজেক্টরি যদি আমরা বলি, একটা স্প্রিং মাস সিস্টেমের ট্র্যাজেক্টরিটা কি লিনিয়ার। একটা ছোট্ট জিনিস দেখে আপনাদের বুঝে যাবেন। একটু আমাকে স্প্রিংটা ওই পাশে ওকে, খেয়াল করুন, এই যে আমার যখন স্প্রিংটা এখানে থাকতেছে না, কিছু জিনিসপত্র আমরা বুঝি, এটা একটা স্প্রিং, বাট এই স্প্রিংটা কি টানটান হয়ে আছে? টানটান কিন্তু হয়ে নাই। স্প্রিং এর তলায় আমরা একটা মাস যদি ঝুলাই, তাহলে স্প্রিংটা যে টানটান হলো, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন। সো ইকুইলিব্রিয়াম পজিশনটা ডিপেন্ড করে এইখানে কতটুকু ওয়েট বা কতটুকু মাস আমরা দিচ্ছি তার উপরে। খেয়াল করেন, আমি মাসটা একটু যদি রিডিউস করি, ধরেন এই মাসটা রিডিউস করতে শুরু করলাম, এই মাসগুলো আমি রিডিউস করি, তারপর ইনক্রিজ করব। খেয়াল করেন, আমি যখন কোনো মাস এইখানে রাখতেছি না, কোনো ওয়েট দিচ্ছি না, স্প্রিংটা কিন্তু টান হয়ে নাই, স্প্রিংটা জাস্ট স্কুইজড কন্ডিশনে আছে। যখনই আমি এখানে একটা ওয়েট সাসপেন্ড করলাম, তখন কিন্তু সে একটু টান হয়ে গেল। তাহলে টান অবস্থা থেকে তাকে যদি আরেকটু টেনে ছেড়ে দেই, এখন সে কি উপরে নিচে একটু দোলে, এই যে উপরে নিচে একটু দোলে। তাহলে এই যে উপরে নিচে দুলছে, এই দোলনের যে পাথটা আছে, এই পাথটা কি স্ট্রেট লাইনে আছে। এখন চলেন আমরা এখানে যদি মাস বাড়িয়ে দেই, তাহলে আমরা যখন এখানে মাসটাকে বাড়িয়ে দিব, ওয়েট বেশি দিব, তখন এই ইকুইলিব্রিয়াম পজিশনটাও নিচে নেমে আসবে। মাস যত বেশি হবে, ইকুইলিব্রিয়াম পজিশন তত কি উপরে উঠবে না নিচে নামবে? ততই বেশি ইকুইলিব্রিয়াম পজিশন নিচে নামবে, নিচে নেমে গেছে। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম থেকে তাকে টেনে যখন ছেড়ে দিব, সে আপ অ্যান্ড ডাউন কি করতে থাকে, এই যে এটা অসিলেট করতেছে।
তাহলে এই অসিলেশনের মধ্যে এটা অবশ্যই একটা অসিলেটরি মোশন, কারণ দেখেন টেনে ছেড়ে দিলে হাফ অফ ইটস টাইম পিরিয়ড গোয়িং ইন ওয়ান ডিরেকশন। এই যে আমি এখান থেকে যখন ছেড়ে দিলাম উপরে উঠলো নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, তাহলে হাফ অফ দ্য টাইম পিরিয়ড ওয়ান ডিরেকশন, অ্যানাদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড অপোজিট ডিরেকশনে যাচ্ছে সে। তাহলে এটা অবভিয়াসলি নাথিং বাট অ্যান অসিলেটরি মোশন। বাট এই অসিলেটরি মোশনের মধ্যে আবার দুটো ক্রাইটেরিয়া বা দুটো ক্যারেক্টারিস্টিক এর ফুলফিল করে স্প্রিং মাস সিস্টেম। একটা হচ্ছে পাতটা লিনিয়ার। আমরা যদি একটা পেন্ডুলাম তৈরি করতাম, পেন্ডুলামটা কাঁপতো কি ডানে বামে। সো আমরা যদি কোনো একটা পেন্ডুলাম নিয়ে আসি, চলেন ওইখানকার পেন্ডুলামটা একটু দিয়ে দাও, ওটাও একটা অসিলেটরি মোশন, পুরোটা স্ট্যান্ড সহ হয়ে যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন এখানে একটা পেন্ডুলাম আছে, এটা সিম্পল পেন্ডুলাম না, এটা জাস্ট একটা পেন্ডুলাম রূপে আমরা এটাকে ট্রিট করব। আমি স্প্রিং মাস সিস্টেমটা রাখি, পেন্ডুলামটা আগে দেখি। সো ইন কেস অফ পেন্ডুলাম, এই যে পেন্ডুলামটা আছে, আমি যখন এটাকে এই পেন্ডুলামটাকে এই যে এখান থেকে এখানে টেনে ছেড়ে দেব, দেখেন এটা কি অসিলেট করতেছে না? তারপর আমি এখান থেকে টেনে ছেড়ে দিলাম, হাফ অফ দ্য টাইম পিরিয়ড ওয়ান ডিরেকশন, অ্যানাদার হাফ অফ দ্য টাইম পিরিয়ড অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে এটা কমপ্লিটলি একটা অসিলেটরি মোশন। বাট এই অসিলেটরি মোশনটা আমি যদি একটু এই যে বড় করে দিই, তাহলে গতিপথটা কি এটা সরলরৈখিক আছে? এটা কি লিনিয়ার আছে? না, এই যে অবজেক্টটা যখন রোটেট করতেছে, তার রোটেটিং পাথটা এখানে কি একটা কার্ভেচার তৈরি করতেছে না, একটা বক্রতা তৈরি করতেছে না, একটা আপনার সার্কেলের যে পেরিমিটার, সেই পেরিমিটারের একটা অংশ অ্যাকচুয়ালি। সো আমার তাহলে এইটা যে গতিপথ, এটা কিন্তু লিনিয়ার না। বাট স্প্রিং মাস সিস্টেমের গতিপথটা কি ছিল? লিনিয়ার ছিল। সো যদি গতিপথ লিনিয়ার থাকে এবং অ্যাক্সিলারেশনটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে আপনার প্রপোর্শনেট হয় ইন অপোজিট ডিরেকশন, তাহলে সেটা সিম্পল হারমোনিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য আমার প্রথমেই হতে হবে এটা অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন না হলে সিম্পল হারমোনিক মোশন হবে না। তাহলে আমরা যদি বলি ইফ any particle in oscillatory motion number 1 travels in a straight line, একটা স্ট্রেট লাইন ট্রাভেল করে, travels in a straight line, and number 2 acceleration is proportionate and in opposite direction to the displacement from equilibrium, then its motion is simple harmonic motion. তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথমে ছিল পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন থেকে আমরা আসলাম অসিলেশনে, এন্ড ফ্রম অসিলেশন আমরা কোথায় আসছি? সিম্পল হারমোনিক মোশনে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, শুরুটা কোথা থেকে হচ্ছে? পিরিয়ডিক মোশন থেকে হচ্ছে। সো all periodic motion are not oscillation, আবার all oscillations are not simple harmonic oscillation, but opposite direction যদি চিন্তা করি, all simple harmonic motions are oscillations and all oscillations are periodic motion। কথা কি বুঝে গেছে? আমি এখন একটা ছোট্ট চার্ট তৈরি করে দিব আপনাদেরকে, যাতে জিনিসটা আপনাদের মনে রাখাটা সহজ হয়, বুঝতে সহজ হয়, মানে হচ্ছে কোনটা থেকে কোনটা আসে। আচ্ছা, একটা জিনিস আমি বলে দেই, এক্সামে আপনার যে ক্লাস টেস্টগুলি হবে বা হচ্ছে যে সেমিস্টার ফাইনাল হবে, সেখানে কিন্তু আমি ডেফিনেশন দিই।
সো আমি সাধারণত কোনো এমসিকিউ টাইপ এক্সাম নেই না, ইউনিভার্সিটিতে এমসিকিউ টাইপ এক্সাম আমার কাছে মোটেও পছন্দনীয় না। সো আমি সবসময় নেই হচ্ছে ছোট ছোট ম্যাথ বা হচ্ছে ছোট ডেফিনেশন। সো আপনাকে ডেফিনেশনগুলো আমি এই জন্য লিখে দিচ্ছি, আমি যেভাবে ডেফিনেশন লিখে দিচ্ছি এক্স্যাক্ট এইভাবে লিখতে হবে যে সেটা ম্যান্ডেটরি না। আমরা সায়েন্স যখন স্টাডি করি, সায়েন্সের স্টাডির একটা মূল ইস্যু হচ্ছে বিষয়টাকে বোঝা, যে আমি কি বিষয়টাকে বুঝতেছি কিনা। সো আমি পড়ানোর সময় বলে দিব যে কোন কোন জিনিসটা ম্যান্ডেটরি। লাইক হচ্ছে পিরিয়ডিক মোশন হওয়ার জন্য তিনটা কি পয়েন্টস আছে, এই তিনটা কি পয়েন্টসের কোনো একটা মিসিং হলে সেটা কি পিরিয়ডিক মোশন থাকবে? থাকবে না। সো আপনার ডেফিনেশনে ওই তিনটা কি পয়েন্ট যদি থাকে, এরপর আপনি কিভাবে গুছিয়ে লিখবেন এটা আপনার ব্যাপার। সো মানে ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট। এটা হচ্ছে আমরা সায়েন্স পড়ালেখাতে এটা একটা বড় সমস্যা। আমাদের দেশে ট্র্যাডিশনালি দুঃখজনকভাবে স্কুল বা কলেজ লেভেলে আমরা যেভাবে পড়ি একটা মুখস্থ বিদ্যার উপর অনেকটা নির্ভরশীল হয়েছে, যে বইয়ে যেভাবে আছে অ্যাজ ইট ইজ লিখতে হবে, নাহলে নাম্বার পাওয়া যাবে না। এটা একটা মানে হচ্ছে কি বলবো আমাদের সিস্টেমের দুর্বলতা। আমি মানুষজনের দোষ দেই না, কারণ হচ্ছে যখন সিস্টেম স্ট্রং হয়ে যায় মানুষজন তখন স্ট্রং হতে বাধ্য, কিন্তু সিস্টেম উইক থাকলে মানুষজন উইক থাকবে। তো যাই হোক, আমার মূল কথা আপনারা ডেফিনেশনগুলো বোঝেন, ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইট। কারণ মেমোরাইজ করে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা এই সেম এক্সাক্ট জিনিসগুলো এইচএসসিতে পড়ছেন, এখন আমি আপনাকে যদি কনসেপ্টটা বলে আপনি ভুলে গেছেন, পড়ছিলাম তো ভুলে গেছি, রিভিশন করতে হবে। ওমা এটা কনসেপ্ট, তো কনসেপ্ট রিভাইজে কি আছে রে ভাই? রিভিশন করতে হবে কি? রিভিশন করতে হবে যে জিনিসগুলো ডেটা, তথ্য, উপাত্ত, এগুলো ভুলে গেছে, এগুলো মনে রাখতে হবে। সে ফর এক্সাম্পল বায়োলজিতে হয়তো বা আপনাকে কিছু নার্ভের নাম জিজ্ঞেস করলো, আপনাকে কিছু হচ্ছে অস্থি যেগুলো আছে কোন জায়গায় কোন হাড়টা আছে এটা জিজ্ঞেস করলো, আপনার তখন মনে থাকবে না। বাট ফিজিক্সের যে বেসিক কনসেপ্টটা এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আপনি যদি বলেন আমারে যে যাই বাসায় যে একটু রিভাইজ দিয়ে আসি হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ কি জিনিস, জিনিসটা কেমন হয়ে গেল না? সো এই জন্য আমার কথা হচ্ছে আগে কনসেপ্টটা বোঝা, লেখাটার থেকে জরুরি হচ্ছে কনসেপ্টটা বোঝা। আপনি যদি লেখাটা খুব বেশি গুছিয়ে নাও লিখতে পারেন কিন্তু আপনি কনসেপ্টটা জানেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইট। কিন্তু আপনি চমৎকার গুছিয়ে একদম মুখস্থ লিখতে পারেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে স্প্রিং মাস সিস্টেম এটা একটা সিম্পল হারমোনিক মোশন, কিন্তু একটা পেন্ডুলাম সেটা সিম্পল হারমোনিক মোশন হতেও পারে নাও হতে পারে, কেন? আপনি তখন তাকায় থাকবেন। এখন why this is necessary in studying CSE, আপনি CSE তে পড়তেছেন, এইখানে এটা কেন কাজে লাগবে? খুবই সিম্পল। ধরুন আপনি একটা রোবট আর্ম ডিজাইন করবেন, একটা রোবট আর্ম। সো ধরুন একটা রোবট আর্মের কাজ হচ্ছে সে একবার এখানে আসবে একবার এখানে আসবে। এখন আর্মটা যদি একটু লম্বা জায়গা জুড়ে ধরে তাহলে এটা কিন্তু স্ট্রেট লাইনে যাচ্ছে না, এটা কার্ভেচার তৈরি হচ্ছে। তাহলে কার্ভেচারের জন্য সে কিন্তু আর সিম্পল হারমোনিক মোশন না, সে তখন অসিলেশন। তাহলে অসিলেশনের যে ইকুয়েশন আর সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আপনি একই বসাবেন। সো আপনাকে আগে এটা বুঝতে হবে যে কেন কখন এটা সিম্পল হারমোনিক মোশন হবে, কেন কখন এটা অসিলেশন হবে। সো যদি পাথ লিনিয়ার হয়, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন কোথায়? আমরা যেটা পেন্ডুলাম পড়ে আসছি, পেন্ডুলামও পড়ছি আবার সিম্পল পেন্ডুলামও পড়ছি, বাংলায় সরল দোলক পড়ছেন আপনারা। সো ওখানে যখন এইচএসসিতে সরল দোলকের একটা রাশিমালা ছিল, একটা ইকুয়েশন ছিল t = 2π√L/g, সেখানে কিন্তু আগে এটা প্রুফ করতে হয়েছে আমার মোশনটা অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশন, তারপর সেখান থেকে ইকুয়েশন আসছে। এবং এই জন্য একটা কন্ডিশন দেওয়া ছিল যে যে কোনো সিম্পল পেন্ডুলামের জন্য যে অ্যাঙ্গুলার ডেভিয়েশনটা, কৌণিক যে বিস্তারটা ছিল এটা 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। পরের কথা আপনাদের যে কৌণিক বিস্তার বা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড যদি উইদিন 4 ডিগ্রি থাকে তাহলে সেটা সিম্পল পেন্ডুলাম, 4 ডিগ্রির বেশি গেলে সেটা সিম্পল পেন্ডুলাম না। কেন? কারণ হচ্ছে লিনিয়ার। সো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে একটা করে দেখাবো, জাস্ট আপনাদেরকে বলে রাখলাম কনসেপ্ট ফার্স্ট, আগে কনসেপ্টটা, তারপর আপনি ডেফিনেশন কনসেপ্টের উপর গুছিয়ে রাখেন, আমার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার কথা আপনি যদি কনসেপ্ট আমাকে বুঝাইতে পারেন আমি আপনাকে ফুল মার্কস দিয়ে দেব।
সেটা বুকিশ ল্যাঙ্গুয়েজ বা আমি যেভাবে লিখতেছি সেই ল্যাঙ্গুয়েজের ধারে কাছে আসলে কি আসলে না ডাজন্ট ম্যাটার। চলো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি বলছিলাম একটা চার্ট বা ছক তৈরি করে দেব পিরিয়ডিক মোশন। আমরা কারা কারা পিরিয়ডিক মোশন সেগুলো একটু দেখি। পিরিয়ডিক মোশনের মধ্যে প্রথমটাই আছে আর rotating around sun, তারপর হচ্ছে সেকেন্ড মিনিট আওয়ার হ্যান্ডস মোশন, মানে ঘড়ির যে কাঁটা সেটার সেকেন্ড মিনিট এবং ঘন্টার কাঁটার যে গতি সেই মোশনটা এটাও হচ্ছে পিরিয়ডিক মোশন। নেক্সট পেন্ডুলাম, স্প্রিং মাস সিস্টেম, সিম্পল পেন্ডুলাম, এগুলো সব আমাদের পিরিয়ডিক মোশন। এখন এই পিরিয়ডিক মোশনের মধ্যে কারা কারা অসিলেটরি মোশন, হাফ অফ দা টাইম পিরিয়ড একদিকে যাচ্ছে, অ্যানাদার হাফ অফ দা টাইম পিরিয়ড অন্য দিকে যাচ্ছে। তাহলে দেখেন পিরিয়ডিক মোশনের মধ্যে থেকে কি আসতেছে অসিলেটরি মোশন। তাহলে অসিলেটরি মোশন এখানকার কোনটা করতে হবে দেখেন, আর্থ রোটেটিং অ্যারাউন্ড দা সান, ও হাফ অফ দা টাইম পিরিয়ড একদিকে, অ্যানাদার হাফ অফ দা টাইম পিরিয়ড আরেকদিকে যায় না, ও সিম্পল হারমোনিক সরি পিরিয়ডিক মোশন হলো অসিলেটরি মোশন না। নাম্বার 2 সেকেন্ড মিনিট আওয়ার হ্যান্ডস মোশন, এটাও কিন্তু সিম্পল হারমোনিক সরি পিরিয়ডিক মোশন হলো অসিলেটরি মোশন না। পেন্ডুলাম 3, এটা কি অসিলেশন। স্প্রিং মাস সিস্টেম অসিলেশন। সিম্পল পেন্ডুলাম এটাও কি অসিলেশন। তাহলে দেখেন প্রথমে পিরিয়ডিক মোশন আসলো, পিরিয়ডিক মোশনের পোরশন হিসেবে অসিলেটরি মোশন আসছে। এইবার সিম্পল হারমোনিক মোশন, এখন তাহলে সিম্পল হারমোনিক মোশনের প্রথম কন্ডিশনটা কি, যে মোশনটা আছে এটা লিনিয়ার হতে হবে। পার্টিকেল যে পাথে ট্রাভেল করবে বা ট্র্যাজেক্টরি যেটা হবে সেটা কি হতে হবে, লিনিয়ার হতে হবে। তাহলে যদি লিনিয়ার পাথে পার্টিকেলটা ট্রাভেল না করে তাহলে সেটা কোনোভাবে কি হবে না, সিম্পল হারমোনিক মোশন হবে। তাহলে এখানে 3 4 5 3 পেন্ডুলাম, এটা লিনিয়ার না। পেন্ডুলামের তো আমার অ্যাকচুয়ালি যে ট্রাভেলিং পাথটা, এই ট্রাভেলিং পাথটা তো হচ্ছে একটা আর্ক, এটা কি একটা বৃত্তের চাপ না, একটা আর্ক। তাহলে আমার কি হচ্ছে না, স্প্রিং মাস সিস্টেম অবশ্যই লিনিয়ার। তারপর সিম্পল পেন্ডুলাম 4 ডিগ্রি ভিতরে থাকে, সেটা কি লিনিয়ার। চলো একটু দেখি। আমার এটা একটা সার্কেল, সার্কেলটা সেন্টারে অলওয়েজ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে আমি কোন একটা পেন্ডুলামকে এখান থেকে সাসপেন্ড করছি, এখানে সাসপেন্ড করছি। এখন 4 ডিগ্রি ডানে 4 ডিগ্রি বামে 4 ডিগ্রি যদি আমি আনি, 4 ডিগ্রি খুবই কম না? তাতে এই যে এখানে যে ছোট্ট অংশটা পাওয়া যায়, একটা সার্কেলের অত্যন্ত ছোট্ট একটা অংশ, সেটাকে একটা লাইন হয়ে যায় না? সার্কেলের খুব স্মল একটা অ্যামাউন্ট, সেটা কি হয়ে যায়, লাইন হয়ে যায়। তাহলে ওই যে দেখেন উইদিন 4 ডিগ্রি যদি আমাদের অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডটা থাকে তাহলে পাথটা সেটা লাইন হয়ে যাচ্ছে, লিনিয়ার পাথ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই এটা তখন কি হয়ে যাচ্ছে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাচ্ছে। আর এই ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের স্প্রিং মাস সিস্টেম 4 and simple pendulum 5, they are simple harmonic motion. ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের প্রথমে আসে পিরিয়ডিক মোশন, ওই পিরিয়ডিক মোশনের একটা পোরশন হচ্ছে অসিলেটরি মোশন, অসিলেটরি মোশনের একটা পোরশন তাহলে কি সিম্পল হারমোনিক মোশন। এই যে উপর থেকে নিচে নামলাম, এবার নিচ থেকে উপরে যদি যাই সবগুলা মোশনই অ্যাকচুয়ালি দিন শেষে পিরিয়ডিক মোশন।
তাহলে আমি যে কোনো ইকুয়েশনের জন্য কার ইকুয়েশন ইউজ করব? পিরিয়ডিক মোশন। এইজন্য আমরা শুরুতে পিরিয়ডিক মোশনের ইকুয়েশন ডেভেলপ করছি, কারণ এখানে যতগুলো মোশন দেখতেছি সবাই দিন শেষে কি পিরিয়ডিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশনটা যে ইকুয়েশন সেটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল না? বুঝতে পারছি জিনিসটা? এইজন্য কিন্তু আমি প্রথম যে ক্লাসটা প্রথম লেকচারে সব সময় কিভাবে একটা সার্কুলার মোশন বা একটা পিরিয়ডিক মোশনের ইকুয়েশনটা ডেভেলপ হয় সেটা থাকে। ওকে, আজকের কাজ হচ্ছে আমরা এখন তাহলে সিম্পল হারমোনিক মোশনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা এখন ডেভেলপ করব। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন টু এ সিম্পল হারমোনিক মোশন কি রকম হয় সেটা দেখব এবং সেটা থেকে অনেক কিছু শিখব ইনশাআল্লাহ। ডিফারেনশিয়াল ইকুয়েশন of a simple harmonic motion। একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে সেটা আমরা এখন দেখতে চাই, জানতে চাই। দেখেন, আমাদের যখন সিম্পল হারমোনিক মোশনটা থাকছে, আমরা একটা স্প্রিং মাস সিস্টেমটাই চিন্তা করি, এটা একটা স্প্রিং মাস সিস্টেম। সো আমি এই স্প্রিং মাস সিস্টেমটা আবার আপনাদেরকে শো করব, দেখাবো পুরো জিনিসটা বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি সবাই একটু কেয়ারফুলি খেয়াল করবেন। আমি শুরুতে এই যে স্প্রিংটা এখানে রেখে দিয়েছি, এই যে স্প্রিংটা এখানে সো এখানে স্প্রিংটা রেখে দিয়েছি, এটা হচ্ছে আনসাসপেন্ডেড কন্ডিশন, মানে স্প্রিং এর তলায় কোনো ওয়েট ঝুলানো নাই, স্প্রিংটা এইভাবে আছে। এখন আমি যখনই স্প্রিং এর তলায় একটা মাস ঝুলিয়ে দিব তাহলে এটা সাসপেন্ডেড কন্ডিশনে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখন ইকুইলিব্রিয়াম পজিশন। এই যে পজিশনটা সেটাকে আমরা কি বলবো? ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমরা একটু মার্ক করি এই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে। সো এখানে যদি আমি মার্ক করে দেই, স্প্রিংটা এখান থেকে এই পর্যন্ত আসবে, ওয়েটটা এখানে সাসপেন্ড করা আছে। তাহলে আমরা এটাকে ড্র করে ফেলি। স্প্রিংটা এই পর্যন্ত আছে, এর নিচে ওয়েটটা সাসপেন্ডেড ছিল। তাহলে এই যে পজিশনটা আছে এইটা আমার কি পজিশন? ইকুইলিব্রিয়াম পজিশন। এখন যদি আমি স্প্রিংটাকে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু টেনে ছেড়ে দেই, দেখেন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু নিচের দিকে টেনে ছেড়ে দিলাম, আরেকটু টানলাম, তাহলে যতটুকু টানবো এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটুকু টানবো তাকে কি বলবো? অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউডে টেনে ছেড়ে দিলে সে কি আপ এন্ড ডাউন কিছুক্ষণ কাঁপবে। বোঝা যাচ্ছে কিনা ব্যাপারটা? তাহলে আমি অ্যামপ্লিটিউড যেটা নিব এখন যদি সেটা দেখি আমরা, খেয়াল করেন আমরা শুরুতে স্প্রিংটাকে রাখলাম এখানে, স্প্রিং এর তলায় একটা ওয়েট সাসপেন্ড করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, এটা ইকুইলিব্রিয়াম। এখন যখন আমি ওয়েটটাকে সাসপেন্ড করলাম তখন স্প্রিংটাকে একটু টান টান পজিশনে আসলো না? তাহলে টান টান পজিশনে আসার কারণে স্প্রিং এর কিন্তু একটা এক্সপানশন হয়েছে এখানে। সো এই যে এক্সপানশন ইলংগেশন এটা বলা হয়। এখন এই যে দেখেন এই কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে এখানে কতটুকু ওয়েট দিচ্ছি তার উপরে। ওটা শুধুই দেখালাম না, ওয়েট যদি কম দেই তাহলে স্প্রিংটা কম এক্সটেন্ডেড হবে, কম কি হবে? প্রসারিত হবে। কিন্তু ওয়েট যদি বেশি দেই স্প্রিংটা তখন কি বেশি এক্সটেন্ডেড হবে, স্প্রিংটার প্রসারণ তখন কি হবে? বেশি হবে।
সো আমার তাহলে এখানে ইটা ডিপেন্ড করতেছে আপনি এখানে কতটুকু ওয়েট সাসপেন্ড করতেছেন তার উপরে, এমজি এর উপরে। বুঝতে পারতেছি কিনা? এমজি বেশি মানে ইটা বেশি, এমজি কম মানে ইটা কম। এখন দেখেন প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন আছে। সো আমি যখন এই স্প্রিংটাকে একটা ওয়েট সাসপেন্ড করে দিচ্ছি, স্প্রিংটা এক্সটেন্ডেড হচ্ছে, স্প্রিংটা তখন কি হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে না? সো এক্সপানশন যখন হলো স্প্রিং এর ভিতরে, তখন একটা রেস্টোরেটিভ ফোর্স বা প্রত্যয়নী বল আসে। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই, একটু বুঝে যাবেন, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। খেয়াল করেন, আমার একটা স্প্রিং এইভাবে আছে, এখানে কিন্তু তার কোনো এক্সপানশন নাই, এখানে কোনো তার রেস্টোরিং ফোর্সও নাই। বাট দ্য মোমেন্ট আমি এখানে একটা ওয়েট সাসপেন্ড করব, সে এক্সটেন্ডেড হয়ে গেছে না, তার এক্সপানশন হয়েছে, তার এক্সপানশনের এগেইনস্টে অপোজিট ডিরেকশনে তার কিন্তু একটা ফোর্স চলে আসছে। সো আমি এখন এই ওয়েটটাকে সরানো মাত্রা সে কি করতেছে, অপোজিট ডিরেকশনে চলে যাচ্ছে না। দেখেন ছেড়ে দেওয়া মাত্রা সে অপোজিট ডিরেকশনে চলে আসতেছে, কেন? কারণ তার ভিতরে একটা রেস্টোরিং ফোর্স আসছে। তাহলে রেস্টোরিং ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে? অপোজিট ডিরেকশনে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু দা ওয়েট সাসপেন্ডেড। কারণ আমি এমজি যেটা দিচ্ছি ইকুয়াল এন্ড অপোজিট হইতে হবে আমাদের কি রিঅ্যাকশন ফোর্স। তো এই রেস্টোরিং ফোর্স বা টেনশন ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স সবগুলো আসলে এখানে সেম জিনিস। ক্লিয়ার? নিউটনস থার্ড লটাই এখানে অ্যাপ্লিকেবল হয়। তাহলে আমাদের এখানে mg ইজ প্রপোর্শনেট টু e, এই mgটা e এর সাথে প্রপোর্শনেট হবে। mg যত বাড়বে e তত কি হবে? বাড়বে। mg যত কমবে e তত কি হবে? কমবে। তাহলে mg ইজ প্রপোর্শনেট টু e, আমি যদি এই প্রপোর্শনেট কনস্ট্যান্টটাকে তুলে দেই এখানে, তাহলে obviously there will be a constant k. So this constant k, that is called spring constant, স্প্রিং ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক বলা হয়। This k is called spring constant or force constant. So k equals mg by e, where k equals to spring constant or force constant, and unit of k, that will be, দেখেন উপরে ফোর্স নিচে এক্সপানশন, ইউনিট নিউটন পার মিটার। এই ফোর্স কনস্ট্যান্টের ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার, মানে হচ্ছে 1 মিটার এক্সপানশনের জন্য আমাকে কত নিউটনের ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড আওয়ার ফোর্স কনস্ট্যান্ট অর স্প্রিং কনস্ট্যান্ট। ক্লিয়ার কি না? বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট, এটা মোটামুটি ডিটেইলসটা। mg cos k আমরা এখান থেকে কি বের করতে পারি। এখন যদি স্প্রিংটাকে আমরা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটু টেনে ছেড়ে দিই, যে স্প্রিংটাকে আমরা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটু টানবো নিচের দিকে, তারপর ছেড়ে দিব, হোয়াট উইল হ্যাপেন দেন? তাহলে তখন স্প্রিংটা অসিলেট করতে শুরু করবে আপ এন্ড ডাউন। সো স্প্রিংটাকে আমরা তাহলে ইকুইলিব্রিয়াম থেকে আরেকটু নিচের দিকে টেনে ছেড়ে দেব। যতটুকু টানবো এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড a, স্প্রিংটাকে যতটুকু টানবো সেটা কি তার অ্যামপ্লিটিউড a। ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম যেটুকু টেনে ছেড়ে দেওয়া হবে স্প্রিংটাকে, সেটাকে কি বলা হচ্ছে? অ্যামপ্লিটিউড। a is for amplitude. সো টার্মসগুলো একটু মনে রাখেন, তাহলে সুবিধাটা হবে ইকুয়েশনগুলো যখন আমি লিখব কোনটা কি ইন্ডিকেট করে আপনি কিন্তু ইজিলি জেনে যাচ্ছেন। মানে আমাদের পড়ালেখার একটা বড় সমস্যা হচ্ছে ইকুয়েশন দেখে মাঝে মধ্যে মাথা চুলকাতে হয়, আচ্ছা কিন্তু এটা কি যেন ছিল। সো এই জন্য আমি বলবো পড়ার সময় কোনটা কি ইন্ডিকেট করে, কোনটা কি ডিনোট করে, এইটা খুব ভালো মতো আমরা শিখে রাখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে a ফর অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যামপ্লিটিউড কি সেটা লিখে রাখি, অ্যামপ্লিটিউড a
maximum displacement from equilibrium থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড a। আর ক্লিয়ার? এখন তাহলে a যদি আমাদের এখানে অ্যামপ্লিটিউড হয়, তাহলে সে ফর এক্সাম্পল ফর any displacement from equilibrium is x. X is any displacement from equilibrium. X denotes any displacement from equilibrium. তাহলে আমরা সব সময় ডিসপ্লেসমেন্টটা মেজার করতেছি কোথা থেকে, কোন পয়েন্ট থেকে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করি। তাহলে ফ্রম ইকুইলিব্রিয়াম আমরা যে কোনো ডাইরেকশনে কি মেজার করব? ডিসপ্লেসমেন্টটা মেজার করব। ইজ ইট ক্লিয়ার? এখন দেখেন এই যে ডিসপ্লেসমেন্ট x টা যে হচ্ছে, এই x টা কতটুকু হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপরে? সেটা ডিপেন্ড করে আমি কতটুকু ফোর্স দিচ্ছি তার উপরে। সো এখন তাহলে ফোর্স F is proportionate to minus x. Why there is minus x? এখন এই ফোর্সটাকে বলতেছি আমরা রেস্টোরিং ফোর্স। হোয়াট ইজ রেস্টোরিং ফোর্স? আমি যখন স্প্রিংটাকে নিচের দিকে টান দিলাম, স্প্রিংটাকে যখন এক্সটেন্ডেড করলাম বা এক্সপানশন যখন হলো, স্প্রিংটা তখন কি অপোজিট ডিরেকশনে যাওয়ার চেষ্টা করবে না? তাহলে অপোজিট ডাইরেকশনে যে ফোর্সটা, এটাকে আমরা কি ফোর্স বলছি? রেস্টোরিং ফোর্স বলছি। তাহলে অপোজিট ডাইরেকশনের ফোর্সটা রেস্টোরিং ফোর্স। তাহলে এই রেস্টোরিং ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট বাট অ্যাক্টিং ইন অপোজিট ডাইরেকশন। ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল, কিন্তু কোন দিকে কাজ করতেছে? অপোজিট ডাইরেকশনে। তাহলে F equals to minus kx or F equals to ma equals to minus kx or A equals d square x by dt square equals minus kx। ক্যালকুলেটর বুঝতেছেন কিনা সবাই? আমি আবার একটু রিপিট করি। স্মল এ শুনেন, শুরু থেকে বলছিলাম কোন জিনিসটা কি ইন্ডিকেট করে জেনে রাখা খুব জরুরি। আমি তো অ্যামপ্লিটিউডে ক্যাপিটাল এ লিখছি, কেন? কারণ এখানে আবার অ্যাক্সিলারেশন স্মলে চলে আসবে। তাহলে আমি দুটোই যদি সেম রাখি কনফিউজড হয়ে যাব না আমরা? এই কারণে আমরা সব সময় অ্যামপ্লিটিউডের জন্য ইউজ করব কি ক্যাপিটাল এ, আর অ্যাক্সিলারেশনের জন্য ইউজ করব কি স্মল a। এখন তাহলে দেখি F equals to ma লিখলাম, এরপরে m d square x by dt square ইহা কোথা থেকে নাজিল হইল সেটা একটু আমরা দেখে নিই। দেখেন আমরা ভেলোসিটি v জানি। What is velocity v? V rate of change of displacement is velocity. Rate of change মানে কি? ডিফারেন্সিয়েশন। আমরা যখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলি, যে তাৎক্ষণিক বেগ, তখন কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে নাথিং বাট ডিফারেন্সিয়েশন। তাহলে v equals dx by dt ডিফারেন্সিয়েশন করছি। এবার আমি যদি v কে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে a পাবো, a equals dv by dt। rate of change of velocity is called acceleration, মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে আসছি। তাহলে a equals to dv by dt, কিন্তু v এর জায়গায় কি dx by dt বসানো পসিবল না, v এর জায়গায় dx by dt বসায় দিব, d by dt of dx by dt। তাহলে d square x by dt square, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এই দেখেন m d square x by dt square সমান minus kx। ক্লিয়ার? এখন তাহলে minus kx যদি রাইট সাইডে নিয়ে আসি, m d square x by dt square plus kx equals to 0। So d square x by dt square plus k by mx equals to 0। এখন এই যে k by m টা আছে, এই k by m টাকে বলা হয় ওমেগা স্কয়ার। আমরা লাস্ট ক্লাসে আগের লেকচারে আমি কি আপনাদেরকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা পড়াইছি না? ওমেগা ইকুয়ালস টু কি 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড t, ওমেগা ইকুয়ালস টু 2 পাই ইনটু f পড়াইছি। তাহলে এই যে k বাই m টাকে এইখানে বলা হচ্ছে k বাই m ইজ ওমেগা স্কয়ার। তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার
প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কি k বাই m, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কি হচ্ছে k বাই m। এই যে ইকুয়েশনটা দেখছেন d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। So why this is called differential equation? কারণ তাহলে ইকুয়েশনের মধ্যে আমার কি আছে, ডেরাইভেটিভ আছে। d বাই dt যখনই থাকবে এটাকে আমরা কি বলি, ডেরাইভেটিভ বলি। সো ইকুয়েশনের মধ্যে ডেরাইভেটিভ আছে মানেই হচ্ছে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0, যেখানে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত, k বাই m। সো হিয়ার আওয়ার ওমেগা স্কয়ার x ইজ k বাই m। তুলে নেন, আমি মুছে তারপর হচ্ছে বাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছি। ওকে, তাহলে এখন আসেন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলো, আমরা তাহলে আজকে র‍্যাপ আপ করব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়েই। So our differential equation is d square x by dt square plus omega square x সমান 0, where omega square equals to k by m or omega equals root over k by m. Omega means 2 pi by capital T equals root over k by m. So T equals 2 pi root over m by k. So this is the time period of a simple harmonic motion. This is called time period of a simple harmonic motion, SHM. আমরা আজকে এইটুকু দিয়ে শেষ করব। অ্যাকচুয়ালি এখানে কিছু কথাবার্তা আমি বলবো। দেখেন তো t cos 2 pi root over m by k, এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটাকে আমি আরেকভাবে লিখব। এটা ওয়ান ফরম্যাট, অ্যানাদার ফরম্যাটে আমরা যদি লিখি, দেখেন তো k equals to mg by e ছিল না, k equals to কি ছিল, একটু আগে mg by e ছিল। তাহলে এখান থেকে আমরা m by k equals e by g লিখতে পারি কিনা, m by k কি লিখতে পারি, e by g। তাহলে t equals 2 pi root over m by k, এটার মানে কি 2 pi root over e by g না। তাহলে যেটা m by k সেটাই কি e by g, t equals 2 pi root over e by g। দেখো তো এই ইকুয়েশনের কোথাও অ্যামপ্লিটিউডের জায়গা আছে? যেভাবে এক্সপ্রেস করি না কেন, টাইম পিরিয়ডের সাথে অ্যামপ্লিটিউডের কোনো সম্পর্ক আছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমাদের যে টাইম পিরিয়ড অফ এ সিম্পল হারমোনিক মোশন দ্যাট ইজ নট রিলেটেড উইথ দ্য অ্যামপ্লিটিউড। জিনিসটা বেশ বিউটিফুল। আমি আগামী ক্লাসে এখান থেকেই শুরু করব, তখন আরো কিছু জিনিস এক্সপ্লেইন করব। আজকে একবারে আপনাদের মেমোরিকে আমি জাম্বল আপ করে দিব না, জাস্ট এটা মাথায় রাখেন। অ্যামপ্লিটিউড ইকুইলিব্রিয়াম থেকে যেটুকু টানতেছি, কম টানলেও যে টাইম পিরিয়ড, বেশি টানলেও সেই টাইম পিরিয়ড। মানে আমি সিম্পলি আপনাদেরকে যদি দেখাই, এখানে আমি শো করি, দেখেন আমার অ্যামপ্লিটিউডটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এখান থেকে যতটুকু টানবো সেটা অ্যামপ্লিটিউড। সো আমার অ্যামপ্লিটিউড যদি কম হয়, যে টাইম পিরিয়ড অফ অসিলেশন পাবো, অ্যামপ্লিটিউড বেশি হলেও টাইম পিরিয়ড অফ অসিলেশন সেম পাবো। Why is that? এইটা আপনাদের থিংকিং এর জন্য আমি রেখে দিচ্ছি। আগামী ক্লাসটা আমরা শুরু করব এটা থেকে। আমার যে টাইম পিরিয়ড অফ অসিলেশনটা আছে, এটা কি অ্যামপ্লিটিউডের সাথে ডিপেন্ডেন্ট? কেন? আমি কম টানলেও যে সময়ে সে অসিলেট করবে, বেশি টানলেও সেই একই সময়ে সে অসিলেট করবে, কেন? সো এইটাই আপনারা বাসায় থিংক করবেন, দেখেন যে কোনো অ্যানসার পান কিনা। যে আমি যখন ইকুইলিব্রিয়াম থেকে বেশি টানতেছি,
ডিসপ্লেসমেন্ট তো বেশি, দূরত্ব বেশি, তাহলে টাইম বেশি হওয়া উচিত ছিল। আমি যখন কম টানতেছি, দূরত্ব কম, তাহলে কম দূরত্বে কম টাইম হওয়ার কথা ছিল। বাট দূরত্ব যাই হোক, অ্যামপ্লিটিউড যাই হোক, আমার টাইম পিরিয়ড কি আছে? কারণ ইকুয়েশনের কোথাও আছে দূরত্বটা m/k/g। তাহলে অ্যাকচুয়ালি কেন আমাদের যে টাইম পিরিয়ড অফ অসিলেশন সেটা অ্যামপ্লিটিউডের সঙ্গে ডিপেন্ডেন্ট না, এটা চিন্তা করতে হবে। ক্লিয়ার?